জামায়াত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। বিশেষ উদ্দেশ্যে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল বললেন আইন উপদেষ্টা। এক সপ্তাহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি নেই, বাড়ছে দুর্ভোগ। বিশুদ্ধ পানি ও ত্রাণের জন্য হাহাকার। কোনো লুটপাটে বিএনপির নেতাকর্মীরা জড়িত নয়, দাবি দলটির মহাসচিবের। অপরাধ পেলে ছাড় নয়। এবং রাজধানীর হাতিরঝিলে বেসরকারি টেলিভিশনের নিউজ রুম এডিটর সারা রাহনুমার মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে ধোঁয়াশা। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে জারি করা আদেশটি বাতিল করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোমেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সহ সকল অঙ্গ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতার সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নেই, তাই রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত এই বিভাগের গত 1 আগস্ট জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। রাজনৈতিক অপকৌশল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, এমনটাই জানালেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবকে অন্যায়ভাবে পরাজিত করার কৌশল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। এ সময় তিনি আরও বলেন, মামলা হলে অতি উৎসাহী হয়ে গ্রেপ্তার করা হবে না, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিছু মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে বলেও জানান তিনি। ন্যারেটিভের পার্ট হিসাবে তারা জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসাবে হঠাৎ করে ঘোষণা করে একটা প্রজ্ঞাপন জারি করে। আমরা তো আওয়ামী লীগ যে ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে, সেই ন্যারেটিভের পার্ট তো আমরা হতে পারি না। আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। এবার দেশের বন্যা পরিস্থিতির খবর। টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে দীর্ঘদিন ধরে পানিবন্দী হয়ে দেশের বিভিন্ন জেলার বাসিন্দারা। অল্প কিছু এলাকাতে পানি কমলেও দুর্ভোগ এখনও কমেনি। এর মধ্যেই রাতভর বজ্রসহ ভারী বর্ষণে নোয়াখালীর পানি আরও বেড়ে গেছে। এদিকে বন্যায় বিভিন্ন জেলায় এই পর্যন্ত 31 জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অল্প কিছু এলাকাতে পানি কমছে, তাও খুবই ধীর গতিতে। ডুবে আছে বসতঘর ও সড়ক। নোয়াখালীর ৮ উপজেলার ৮৭ ইউনিয়নে প্রায় ২.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন। আতঙ্ক বাড়ছে পানিবন্দী ও বানভাসীদের। আমাদের বাচ্চাদের ঠান্ডা লাগিয়ে রয়েছে, কোনো আমরা নিজেরা খাওয়া দাওয়া পাচ্ছি, বাচ্চাদের কোনো খাওয়া দাওয়া পাচ্ছি না। আশ্রয় কেন্দ্র আইসি আইনের পরে দিয়ে এতদিন থাকতেছে, আমরা জামা কাপড় ছাড়া অন্য কিছু আনতে পারি না। এখানে আমরা প্রায় 400 পরিবারকে সহায়তা দিয়েছি। বন্যা কবলিত এলাকা থেকে এনে তাদের ঘর বাড়ি পুরোটাই ডুবে গেছে। অবশেষে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়া শুরু করেছে কুমিল্লার গোমতী নদীর পানি। পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। এখানে আমাদের পর্যাপ্ত খাবারের সংকট আছে, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, এছাড়াও বিভিন্ন ত্রাণ সামগ্রীর প্রচণ্ড অভাব আছে। আমাদের কাছে যে খাবার আছে এটা সর্বোচ্চ আমরা 2 দিন চালাতে পারবো। ফেনী শহরের প্রধান সড়ক থেকে পানি নেমে গেলেও নাগরিক সুবিধার একদম কিছুই চালু হয়নি। 1 সপ্তাহ পরও নেই বিদ্যুৎ, ইন্টারনেট, গ্যাস সংযোগ, শুধু পানির পরিমাণ কমেছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, বন্যার আরও খবর জানাতে এই মুহূর্তে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব আলম। মাহবুব, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মাহবুব, আপনার বন্যা পরিস্থিতি দেখছিলাম, জানতে চাই আপনি যেখানে আছেন সেখানে সবশেষ কি খবর আছে আপনার কাছে? রাজ, আমি এই মুহূর্তে আছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা যে অডিটোরিয়াম রুম থেকে একটি আশ্রয় কেন্দ্রে
পরিণত করেছেন। দীর্ঘ 10 দিন যাবৎ তারা অত্র অঞ্চলের যে সাধারণ জনতা রয়েছেন যারা বানভাসী তাদেরকে এখানে রেস্কিউ করে এনেছে এবং তাদেরকে কিন্তু দীর্ঘ 10 দিন যাবৎ তারা কিন্তু খাবার সরবরাহ করছে। তো তাদের এখানে যে পরিস্থিতিটা আছে এই পরিস্থিতিটা কিন্তু পুরো নোয়াখালী জুড়েই বিরাজ করছে। 20 লক্ষাধিক মানুষ পুরো জেলায় বন্যায় আক্রান্ত হয়েছে। প্রায় 1.5 লক্ষের বেশি মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। শুরুতে যে ত্রাণ ব্যবস্থাটা ছিল যতটা সক্রিয় ছিল সেটা যত দিন যাচ্ছে তত কিন্তু অপ্রতুল হয়ে যাচ্ছে এবং কাজেই যারা সাধারণ শিক্ষার্থী, সাধারণ স্বেচ্ছাসেবী আছেন, যারা বিভিন্নভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছিলেন শুরু থেকে, তারা কিন্তু অনেকেই এখন যেটি আমাদেরকে জানিয়েছেন যে ত্রাণ ব্যবস্থাটা কমে আসছে। যারা যেভাবে ডোনেট করছিল সেটি কমে আসতে শুরু করেছে। কিন্তু পক্ষান্তরে যারা বিভিন্ন জায়গায় আটকা পড়েছিল, যারা শুরুতে কিন্তু আশ্রয় কেন্দ্রে আসে নাই, তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে। কারণ যেহেতু 10 দিনে বন্যা স্থায়ী হচ্ছে, পানি কমার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমরা দেখি নেই, বরং আমরা প্রতিদিন যেটাই পাচ্ছি সেটি হচ্ছে বন্যা পরিস্থিতি আরো অবনতি হচ্ছে। তো এই পরিস্থিতিতে ত্রাণ সরবরাহ করাটা খুবই প্রয়োজন হয়ে গেছে নোয়াখালীর জন্য। কারণ এই অঞ্চলের মানুষ যেহেতু দীর্ঘদিন বন্যার সঙ্গে তারা কোনো সম্পৃক্ত না, এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। তো আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ শিক্ষার্থীরা যে আয়োজনটি করেছে একজন সাধারণ শিক্ষার্থীর কাছে জানতে চাবো যে তারা কি ধরনের ব্যবস্থা নিয়েছে এবং কি ধরনের প্রয়োজন আছে সামনে। জি, আমাদের একটু জানাবেন। ধন্যবাদ। আমাদের যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে অডিটোরিয়ামটা আছে সেটাকে আমরা যে বানবাসী মানুষগুলো আছে তাদেরকে আমরা হচ্ছে এটা আশ্রয় কেন্দ্র হিসেবে আমরা তৈরি করেছি। সেখানে আমাদের মিনিমাম হচ্ছে আমাদের সর্বোচ্চ 200+ মানুষ বানবাসী মানুষ আমাদের এখানে উপস্থিত আছেন। সাথে সাথে রেগুলার কিন্তু আমাদের আরো নতুন নতুন মেম্বার কিন্তু আমাদের যুক্ত হচ্ছেন। যে আমাদের যে আমরা এগুলো ফান্ডগুলো আমরা নিজেদের ছাত্রদের উদ্যোগে যে সাধারণ শিক্ষার্থী আছে তাদের উদ্যোগে আমরা এগুলো কালেক্ট করেছি। কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের এই বন্যাটা পরিস্থিতি 10 দিন আস্তে আস্তে দীর্ঘস্থায়ী হচ্ছে। যে আমরা প্রথম দিকে যে আমাদের ডোনেশন গুলো আমরা পাচ্ছিলাম সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে। তো আমরা দেখা যাচ্ছে কি আমাদের যে এই যেহেতু বন্যা পরিস্থিতি দীর্ঘ হচ্ছে আমাদের আরো নতুন ফান্ড প্রয়োজন। সবাইকে আমাদের এই বিষয়গুলো আবারও নতুন করে হচ্ছে আমাদের নজরে আসা উচিত এবং সাথে সাথে হচ্ছে আমাদের যে পরবর্তীতে যে বন্যা পরবর্তী যে পুনর্বাসন রয়েছে যে শুনছিলেন রাজ, আসলে আরো বেশি ত্রাণের প্রয়োজন এবং আপনার যে পুনর্বাসন আছে সেই বিষয়টাকে খেয়াল রেখে কিন্তু একটা ব্যবস্থাপনার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে নোয়াখালী বনবাসী মানুষের জন্য। তো রাজ, এই ছিল সর্বশেষ আমার কাছে। যে মাহবুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে নোয়াখালী থেকে সরাসরি বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব আলম। চলে যাচ্ছি পরবর্তী খবরে। সারা দেশের তীব্র বন্যা পরিস্থিতির মধ্যেই ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ার খবরে নতুন আতঙ্ক সৃষ্টি হয়েছে রাজশাহী অঞ্চলে। তবে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পদ্মা নদীর পানি এখনও বিপদসীমার প্রায় 1.25 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 5 দিনের মধ্যে বন্যার আশঙ্কা নেই। তবে বিশেষজ্ঞরা বলছেন ফারাক্কা বাঁধের কারণে পদ্মা অববাহিকা অঞ্চলে বর্ষা মৌসুমে বন্যা এবং শুষ্ক মৌসুমে খরা বাংলাদেশের জন্য নিত্য বছরের চিত্র হয়ে উঠেছে। পদ্মা নদীর উজানে ভারতীয় অংশে ধারণ ক্ষমতা 40,000 কিউসেকের অতিরিক্ত পানি বৃদ্ধির কারণেই ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে। ফলে পদ্মা নদী দিয়ে বাংলাদেশ অংশে প্রতি সেকেন্ডে প্রায় 13.5 লাখ কিউসেক পানি প্রবাহিত হচ্ছে। মনিটরিং করতেছি প্রতি আপনার 3 থেকে 6 ঘন্টা পর পর সেই থেকে পানি লেভেল থেকে আমরা বুঝতে পারবো যে কোনো থ্রেট আসলে, ইমিডিয়েট থ্রেট আসলে পানি লেভেল দ্রুত বৃদ্ধি পাওয়া শুরু করবে। কিন্তু বর্তমানে সেই বৃদ্ধির হারটা খুবই ছিল নরমাল। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান তিনি। টেলিফোনে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেছেন বলে জানায় প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস উইং। তিনি বলেন, তুরস্ক বন্যা দুর্গতদের মানবিক সহায়তা দেবে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এই জন্য তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য তিনি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠাবেন। তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্কের সফরের আমন্ত্রণও জানান। কোনো লুটপাটে বিএনপির কর্মীরা জড়িত নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন কাজে কেউ জড়িত থাকলে
দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সকালে দলের গুলশান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এই ব্রিফিং এর আয়োজন হয়। কোন রকম দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি বা বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মীরা জড়িত নয়। ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে বিদেশ থেকে প্রচারণা চালানো হচ্ছে। এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য কিন্তু একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, চক্রান্ত আছে। বিদেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী বিশেষ ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে যে প্রচারণাগুলোর দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নস্যাৎ করতে চায়। মির্জা ফখরুল আরও বলেন, ঢালাওভাবে মামলা দিলে বিপ্লব সুসংগত হবে না। মামলা করার আগে যাচাই করতে দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধও জানান তিনি। সব মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনার জড়িত করে মামলা দেওয়া এটাই বোধহয় সমীচীন নয়। যেখানে তার সম্পৃক্ততা থাকবে শুধু সেটাই দেওয়া দরকার। এরপরে আপনার কিছু কিছু জায়গায় এমন অভিযোগ এসছে জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছে এবং সে মামলা নিচ্ছে, এটা ঠিক না। ১/১১ মতো বিএনপিকে লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে বলেও জানান দলটির মহাসচিব। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। কিছু ফেসগুলোকে দেখলে আমরা খুব ভয় পাই। আরও কিছু দেখি যে যাদের আপনার কোনোদিন দেখিনি, হঠাৎ করে তারা আমাদের মিডিয়াতে ফ্রন্ট পেজে চলে আসছে। তার বক্তব্য, তাদের থিওরি, এগুলো আপনারা প্রচার করছেন। এটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুব আমার কাছে মনে হয় যে খুব একটা আপনার ভালো বিষয় না। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ 7 বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। সাবেক 3 প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 জন বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইনুস আলী আকন্দ। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই মামলা দায়ের করেন তিনি। বাদীর অভিযোগ, 2020 সালের 27 সেপ্টেম্বর বিচারপতিরা ক্ষমতার অপব্যবহার করে আদালত অবমাননার আইন লঙ্ঘন করে শুনানির সুযোগ না দিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দকে শাস্তি দেন। সে সময় তাকে 3 মাসের জন্য মামলা পরিচালনার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। রাজধানীর হাতিরঝিল থেকে একটি বেসরকারি টেলিভিশনের নিউজরুম এডিটর সারা রাহনুমার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জিটিভি নিউজরুম এডিটর ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাত 1:30টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে 10 ঘন্টা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের লোকেশন দিয়ে ফাহিম ফয়সালের সঙ্গে সারা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি ফাহিম ফয়সালের সাফল্য কামনা করেন। এছাড়া 11 ঘন্টা আগে অন্য আরেকটি স্ট্যাটাসে সারা লিখেন, জীবন মৃত্যু হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। মিরপুর পূরবী সুপারমার্কেট যেন চাঁদাবাজির স্বর্গরাজ্য। দীর্ঘদিন ধরে মার্কেটটিতে জবরদখল করে নুরুল ইসলাম জনি ও কোকারিস জাকির সিন্ডিকেট চাঁদাবাজি করে আসছে। এই চক্রের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে স্থানীয় ব্যবসায়ীরা চাঁদাবাজি বন্ধ সহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন। মোহাম্মদ হুমায়ুন কবির সুমনের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় রাজধানীর বিভিন্ন স্থানে গড়ে ওঠে চাঁদাবাজ চক্র, যাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। এই চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পাননি ফুটপাত ও সড়কের বিভিন্ন স্থানের ক্ষুদে ব্যবসায়ীরাও। রাজধানীর পূরবী সুপারমার্কেটে দীর্ঘদিন ধরে জবরদখল করে নুরুল ইসলাম জনি ও কোকারিস জাকির সিন্ডিকেট চাঁদাবাজি করে আসছে। শুধু মার্কেটের দোকান না, সামনের সড়ক এমনকি প্রবেশপথেও অবৈধভাবে দোকান বসিয়ে ভাড়া আদায় করছে এই চক্রটি। আওয়ামী লীগ সরকারের নেতাদের প্রভাব খাটিয়ে বেপরোয়া এই চক্রটি এখনও ব্যবসায়ীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ফুটপাতের দোকান এমন কায়দায় বসাইছে যে গেটের সামনে দিয়ে, যে গেটটা দিয়ে লোকজন আসা যাওয়া করবে, সেই গেটের সামনে 2টা দোকান। মূল দাবিটা এই যে অবৈধ যে মার্কেট, অবৈধ যে দোকানদার বসাইছে, এই অবৈধ দোকানদার উচ্ছেদ করা। আর
16 বছরের হিসাবপত্র আমাদেরকে বুঝাইয়া সুন্দর মতন বুঝাইয়া আমাদের কাছে চাবি হস্তান্তর করবে। যারা কমিটিতে আসছে মালিক সমিতির কমিটি ওরাই মালিকটা, মানে যে বাহিরের লোকজন ওরা বহিরাগত 100% বহিরাগত। ওদের মার্কেটে কেন, ওদের বাংলাদেশে কোথাও কোনো স্থাপনা নাই। ওনাদের একটাই পরিচয় ছিল, ওনারা যেই বিগত সরকার ফ্যাসিবাদ সরকার তাদের দোষর ছিল। এই চক্রের অন্যতম হোতা নুরুল ইসলাম জনি, ক্রোকারি জাকির ও লুঙ্গি সাত্তার গংদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি ব্যবসায়ীদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বিগত স্বৈরাচার সরকারের 15 বছরের শাসনামলের নানা দুর্নীতি, অনিয়ম ও জঞ্জাল অপসারণে কাজ করে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এরই ধারাবাহিকতায় সামরিক বেসামরিক প্রশাসনের বিতর্কিত কর্মকর্তাদের অপসারণ করে আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু পরিবর্তনের এই ছোঁয়া লাগেনি প্রাথমিক শিক্ষা বিভাগে, এমনটাই দাবি করছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি, বিগত সরকারের আমলে জুলাই মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যোগদান করেন বর্তমান মহাপরিচালক আব্দুস সামাদ। এরপর থেকেই তার কর্তৃত্ববাদী আচরণ ও আওয়ামী প্রীতি প্রাথমিক শিক্ষা প্রশাসনকে ক্ষতবিক্ষত করেছে। এমন দুর্নীতিবাজ কর্মকর্তার দ্রুত অপসারণের দাবি জানান তারা। এবার সারা বাংলার খবর। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে ভোর থেকেই প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কে আটকে আছে দূরপাল্লার শত শত যানবাহন, এতে আটকা পড়েছেন অসংখ্য যাত্রী। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর মোড়ে দেখা যায় ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের দীর্ঘ যানজট। তবে রাস্তায় তেমন কোনো ট্রাফিক পুলিশ বা হাইওয়ে পুলিশ দেখা যায়নি। কক্সবাজারে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাতকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে তারা বলেন, কক্সবাজার ও ঈদগাঁও উপজেলার উচ্চ বিদ্যালয়ের মধ্যে একমাত্র এই প্রতিষ্ঠানের বর্তমান প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাত অত্যন্ত সুনাম ও সফলতার সাথে দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠান পরিচালনা করছেন, কিন্তু একটি মহল স্বার্থ হাসিলে তাকে অপসারণের পায়তারা করছে। এই বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করেন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। কারণ আমরা এই স্কুলে অধ্যয়নরত আছি, কিছু বলতে থাকলে এগুলো সংশোধন যারা আমাদের প্রাক্তন স্টুডেন্টরা বলেছেন, তারা বিভিন্ন ধরনের দাবি নিয়ে আমাদের কাছে এসেছেন। আমরা তাদের সব দাবিগুলো শুনেছি এবং আমাদের প্রধান শিক্ষক তাদের কাছে সব দাবিগুলো যথাযথ যুক্তি সহকারে উপস্থাপন করেছে। বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আগামী দিনের রাজনীতি হবে কেবলমাত্র জনগণের স্বার্থে। জনগণের পাশে দাঁড়ানোর জন্য, বাংলাদেশের স্বাধীনতার এই সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যই। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এই কথা বলেন। এ সময় ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে লুটপাট করেছে। বাংলাদেশের মাটিতে তারা নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করেছে। গত 5 আগস্ট স্বৈরাচার পতনের পর এখন স্বাধীন বাংলাদেশের সবাই নিঃশ্বাস নিতে পারছি। আত্মসম্মানের সাথে একজন নাগরিকের সম্মান নিয়ে আমরা বসবাস করতে পারছি বলেও জানান তিনি। ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালির আয়োজনে লাগো ইতালি মিস গ্রীষ্মকালীন ভ্রমণ 2024 অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক পর্যটন নগরী ভেনিস থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে লাগো দি মিস সমুদ্র সৈকতে এই আনন্দ ভ্রমণ হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভেনিস বাংলা প্রেস ক্লাবের উপদেষ্টা আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ও এশিয়ান টেলিভিশনের ইতালি প্রতিনিধি মোহাম্মদ মেজবা উদ্দিন আলাল সহ আরও অনেকেই। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের সাতকানিয়া রসুলাবাদ মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। বিক্ষুব্ধরা প্রায় 1 ঘন্টা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে
উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে সড়ক থেকে ফিরে মাদ্রাসায় অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। তাদের দাবি, অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ ও স্বৈরাচারী অধ্যক্ষ আহমদ রেজা পদত্যাগ না করা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে। এবার খেলার খবর। ফুটবল সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে স্বাগতিক নেপালের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। কাঠমান্ডুতে ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময়ে দুপুর 2টা 45 মিনিটে। দ্বিতীয় সেমিফাইনালে টাই ব্রেকারে 4-3 গোলে ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। দুর্দান্ত এক জয় পেলেও দলের মূল গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের চোট বেশ দুশ্চিন্তায় ফেলে টিম ম্যানেজমেন্টকে। আঘাত বেশ গুরুতর হয়, ফাইনালে তার সার্ভিস পাচ্ছে না দল, ফলে দেশে ফিরতে হচ্ছে তাকে। এদিকে সেমিতে মেহেদীর পরিবর্তে বদলি হিসেবে নেমেছিলেন মোহাম্মদ আসিফ। টাই ব্রেকারে 2 শট ঠেকিয়ে বনে যান বাংলাদেশের জয়ের নায়ক। ফাইনালে তার ওপরই ভরসা রাখছেন কোচ মারুফুল হক। আর এরই সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। জামায়াত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। বিশেষ উদ্দেশ্যে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল বললেন আইন উপদেষ্টা। এক সপ্তাহেও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি নেই, বাড়ছে দুর্ভোগ। বিশুদ্ধ পানি ও ত্রাণের জন্য হাহাকার। কোনো লুটপাটে বিএনপির নেতাকর্মীরা জড়িত নয়, দাবি দলটির মহাসচিবের। অপরাধ পেলে ছাড় নয়। এবং রাজধানীর হাতিরঝিলে বেসরকারি টেলিভিশনের নিউজরুম এডিটর সারা রাহনুমার মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে ধোঁয়াশা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।